স্বাগত নিউজ 24 বেলা 2টার সংবাদে। সঙ্গে আছি আমি কানিস লাবনী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 5 জনকে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে 22 জনকে আজ আদালতে আনা হয়। পলাতক রয়েছেন 3 জন। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। 22 আসামি হলেন মেহেদি হাসান রাসেল, মুহাতাসিম ফুয়াদ হোসেন, মোহাম্মদ অনিক সরকার, মেহেদি হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মিফতাহুল ইসলাম জিয়ন, মোহাম্মদ মাজিদুর রহমান মাজেদ, মোহাম্মদ মুজাহিদুর রহমান, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর, হোসেন মোহাম্মদ তোহা, মোহাম্মদ আকাশ হোসেন, মোহাম্মদ শামীম বিল্লাহ, ASM নাজমুস সাদাত, মোর্শেদ অরমত্তু ইসলাম, মুয়াজ আবু হুরায়রা, মুনতাসির আল জেমি, অমিত সাহা, ইশতিয়াক আহমেদ মুন্না, মোহাম্মদ শামসুল আরিফিন রাফাত, মোহাম্মদ মিজানুর রহমান ও SM মাহমুদ সেতু। রায় ঘোষণার সময় আদালত তার পর্যবেক্ষণে বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে। কলঙ্কিত একটা ঘটনা ঘটেছিল, আইনের মাধ্যমে তা থেকে আমরা মুক্ত হতে পেরেছি। আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই অপরাধ যাতে ভবিষ্যতে আর যেন না হয়। যে মামলা অনেক সাক্ষীর কোন 164 নাই, 164 নাম নাই, তদুপরেও এই মামলা আসামিকে সাজা দিয়েছেন। তো আমরা মনে করি যে জাজমেন্টটা সঠিক হয় নাই এবং আমরা এই আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাইরের কারো উস্কানিতে কারখানায় যেন অশান্ত পরিবেশ তৈরি না হয় এ বিষয়ে শ্রমিকদের সচেতন থাকতে হবে। তিনি বলেছেন, শিল্প কারখানায় উৎপাদন বন্ধ হলে বাংলাদেশ বৈশ্বিকভাবে পিছিয়ে পড়বে। ঢাকায় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন তিনি। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং দক্ষ শ্রমশক্তি ব্যবহারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে 30টি কারখানার প্রতিনিধিদের হাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মালিক শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, যে কারখানার রুটি রুজির ব্যবস্থা করে তার প্রতি যত্নশীল হতে হবে মালিক শ্রমিক উভয় পক্ষকেই। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সভাপতি যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে, অর্থাৎ আপনার খাদ্যের ব্যবস্থা করে বা আপনার জীবন জীবিকার ব্যবস্থা করে, সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে। অনেক সময় আমরা দেখি বাইরের থেকে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা হয়তো উস্কানি দেয় বা কোনো কোনো মহল উস্কানি দেয় এবং কিছু কিছু একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করে। একটা কথা মনে রাখতে হবে যে এখন বিশ্ব প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতাময় বিশ্বে যদি শিল্প কলকারখানা এবং উৎপাদন এবং রপ্তানি এটা যদি সঠিকভাবে চলতে হয়, তাহলে কিন্তু কারখানাগুলি যাতে যথাযথভাবে চলে তার ব্যবস্থা নিতে হবে। আর যদি সেখানে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই রপ্তানিও যখন বন্ধ হবে, তখন কর্ম পরিস্থিতি থাকবে না, নিজেরাও কাজ হারাবেন এবং তখন বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে। সে কথাটা মনে রেখে শ্রমিক যারা, তাদেরও কিন্তু সেই একটা নিশ্চয়ই একটা দায়িত্ববান ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম 16 শহর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামালকে এখনও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। সকাল 9:30 থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস। এর আগে গতকাল রাত 10টার দিকে উদ্ধার কাজ স্থগিত করা হয়। সোমবার বিকেল 4:30টার দিকে নগরীর 16 শহর এলাকায় ড্রেনের পাশে বন্ধু রাকিবের সাথে খেলছিল শিশু কামাল। এ সময় হাতে থাকা বল ড্রেনে পড়ে গেলে সেটি তুলতে ড্রেনের পানিতে নামে দুই বন্ধু রাকিব ও কামাল। রাকিব বল নিয়ে ড্রেন থেকে উঠে আসলেও পানিতে তলিয়ে যায় কামাল। মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। বন্দর নগরীতে গেল 5 মাসে খাল ও নালায় পড়ে প্রাণ হারান 4 জন। আমাদের বেগ পেতে হয়, এখানে মশা মাছি আছে, বিভিন্ন কিছু আছে, যার কারণে আমাদের করছি উদ্ধার করা। ময়লার কারণে, আবর্জনার কারণে ওই দুর্ঘটনা ঘটে। নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছে। নিহতরা হলেন লিনা, মিনা, মমিনুর রহমান ও শামীম হোসেন। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নে।
সকালে সদরের বউবাজার রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান সকাল 8:30টার দিকে নীলফামারী চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী মেল ট্রেনে তারা কাটা পড়ে। এ সময় ঘটনাস্থলে 2 শিশু মারা যায়। অপর 2 জনকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এখন ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সবচেয়ে দ্রুতগামী ও বিরতিহীন ট্রেনের সময় লাগে প্রায় 5 ঘন্টার বেশি। ট্রেনের যোগাযোগ আরও দ্রুতগামী করতে সরকারের পরিকল্পনা বুলেট ট্রেন চালুর। এরই মধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা সমীক্ষা ও ড্রয়িং ডিজাইনের কাজও। এখন অর্থায়নের অপেক্ষা। বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আর এটি হতে যাচ্ছে যোগাযোগ খাতের দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প, যাতে খরচ পড়বে প্রায় 1 লাখ কোটি টাকা। শেখ জায়েদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, দীর্ঘতম মেরিন ড্রাইভ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা জলাবদ্ধতা প্রকল্প, এমন অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে। এর মধ্যে নতুন স্বপ্ন দেশের সবচেয়ে ব্যয়বহুল এক প্রকল্প বুলেট ট্রেন। সমীক্ষা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 227 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। থাকবে 6টি অত্যাধুনিক রেল স্টেশন। পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা সম্পন্ন। ট্রেনের গতি হবে ঘন্টায় 300 কিলোমিটার। চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাওয়ার জন্য সবচেয়ে দ্রুতগামী ট্রেন, যেটি সোনার বাংলা কিংবা সুবর্ণ নামে চলাচল করে। যাতায়াতে সময় লাগে 5 ঘন্টা। সেই জায়গায় বুলেট ট্রেন চালু হলে চট্টগ্রামের মানুষ বা ঢাকা থেকে যারা চট্টগ্রামে আসতে চান তাদের সময় লাগবে মাত্র 55 মিনিট। বর্তমান সরকার যে পদক্ষেপটি গ্রহণ করেছে বুলেট ট্রেনের ব্যাপারে, সেটা আমাদের আরও দ্রুত থেকে দ্রুত দেশকে উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে যাবে। এটা ডেভেলপমেন্টের একটা অংশ, সো অবশ্যই আমরা চাইবো যে এটা অ্যাড হোক। হাই স্পিড রেলপথ নির্মাণ করা হবে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম রুটে। স্ট্যান্ডার্ড গেজের 2টি লাইন নির্মাণ করা হবে, যেগুলোর অ্যাক্সেল লোড হবে 17 টন ধারণ ক্ষমতার। বিদ্যুৎ চালিত উড়াল রেলপথটি হবে পাথরবিহীন। যদি 300 কিলোমিটার স্পিড হয়, মাঝে যদি একটা স্টেশন ধরে, তাহলে কিছু লস হলেও অনাবারে 1 ঘন্টা। সম্ভাব্যতা সমীক্ষাও শেষ হয়েছে, এখন অর্থায়নের অপেক্ষা, জানালেন মন্ত্রী। এই প্রকল্পটি আমাদের মোটামুটি বাস্তবায়নের জন্য আমরা এখন অন্যান্য যে সমস্ত বাস্তবায়ন প্রক্রিয়া আছে আর বাকি সমস্ত কাজগুলো এখন শুরু করেছি। প্রতিদিন এই পথে 50,000 যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রেলপথ বাড়ানোর পরিকল্পনা আছে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে গণভবনে। হারিয়েছে, কারো বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। অর্থাৎ একটা রাষ্ট্রে বিচারহীনতা কালচার শুরু করা হয়েছিল, বরং খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দেওয়া হয়েছে, রাষ্ট্রদূত করা হয়েছে। আর স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী কাজ যারা করেছিল, যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, এর মধ্যে কয়েক হাজার সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তার, এমনকি ছাত্রলীগের 7 জন নেতাকে হত্যা যে করেছিল খুনি, সেই শফিউল আজম প্রধান, যা সাজা হয়েছিল, সেই সাজাপ্রাপ্ত আসামি এবং এভাবে আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে জিয়াউর রহমান বন্দিখানা থেকে ছেড়ে দিয়ে, খুনি সাজাপ্রাপ্ত আসামি তারা বন্দিখানা দিয়ে ছেড়ে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করে। এবং যে শক্তি মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর ছিল, তারাই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বাংলাদেশে 75-এর পর 19 বার কূ হয়েছে। প্রত্যেকটা কূর পরে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক এবং অফিসারদের হত্যা করা হয়েছে, সেই সাথে রাজনৈতিক নেতা কর্মীদের উপর হত্যাযজ্ঞ চলেছে এবং আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মী তো গ্রেপ্তার এবং বন্দী। তাদের আচার আচরণ এমনই ছিল যে স্বাধীনতা এনেই যেন তারা এটা বলতে চায় যে স্বাধীনতা আনাটাই যেন ভুল ছিল, অর্থাৎ পাকিস্তানের প্রদেশটা থাকলেই ভালো ছিল। অথচ একটা প্রদেশকে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একটা রাষ্ট্রে উন্নীত করে দিয়ে যান এবং একটা রাষ্ট্র তৈরির সমস্ত কিছু তিনি তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু আমাদের দেশের মানুষের জীবন থেকে এই একটানা 21টা বছর সময় নষ্ট হয়, কারণ একের পর এক কু হচ্ছে, আর একজন মিলিটারি ডিক্টেটর ক্ষমতায় অথবা তারই ছত্রছায়ায় কেউ ক্ষমতায়। এবং এর পরিণতি আমরা কি দেখেছি, যে দেশের মানুষের কিন্তু অর্থনৈতিক উন্নতি হয়নি। ঠিক জিয়াউর রহমান যে পদাঙ্ক অনুসরণ করেছে, জেনারেল এরশাদ এসেও হয়তো কিছু রাস্তাঘাট করেছে, কিন্তু তারপরেও দেশের আর্থসামাজিক উন্নয়নে কোনো অবদান রাখতে সক্ষম হয়নি। খালেদা জিয়া তো আরও এক ধাপ উপরে গেছে। এরশাদ যেমন খুনি ফারুককে রাষ্ট্রপতির প্রার্থী হবার সুযোগ দিয়েছে এবং ফ্রিডম পার্টি নামে একটা পার্টি করার সুযোগ দিয়েছিল, খালেদা জিয়া ক্ষমতায় এসে 15ই ফেব্রুয়ারি 96 সালে একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল। কারণ তার ইচ্ছা ছিল যে কোনো মতে জনগণের ভোটটা চুরি করে সে ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু চুরি করা সম্পদ যে ধরে রাখা যায় না, আর তা হলো জনগণের ভোট চুরি করলে আর ক্ষমতায় থাকা যায় না, সেটা সে বুঝতে পারেনি। 15ই ফেব্রুয়ারি নির্বাচনে কর্নেল রশিদ এবং মেজর হুদা, একজনকে কুমিল্লা থেকে আর একজনকে চুয়াডাঙ্গা থেকে, সেই ভোটারবিহীন অবস্থায় তাদের নির্বাচিত ঘোষণা করে পার্লামেন্টে এনে বসায়। আর জিয়াউর রহমান যেমন ওই রাজাকার আলবদর বাহিনী এবং যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে তাদেরকে মন্ত্রী উপদেষ্টা করেছিল, খালেদা জিয়াও সেই একই পদাঙ্ক অনুসরণ করে, সেও সেই যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায় এবং ক্ষমতায় বসায়। যা 15ই ফেব্রুয়ারি সেই ভোট চুরি খালেদা জিয়া টিকিয়ে রাখতে পারেনি। ভোট চুরির অপরাধে এই বাংলাদেশের মানুষ আন্দোলন গড়ে তোলে এবং খালেদা জিয়া বাধ্য হয় 30শে মার্চ 96 সালে পদত্যাগ করতে। গণ আন্দোলনের মুখে খালেদা জিয়া পদত্যাগ করেছিল, এটা বোধহয় দেশবাসীর মনে রাখা উচিত। 15ই ফেব্রুয়ারি ভোট চুরি করে নির্বাচিত ঘোষণা করেছে নিজেকে, তৃতীয়বারে প্রধানমন্ত্রী হয়েছে, আর ঠিক তার 1.5 মাসের মধ্যে অর্থাৎ 30শে মার্চ তাকে ক্ষমতা ছেড়ে যেতে হয়েছে। এরপর 12ই জুন নির্বাচন হয়, তখন আর একটা কু করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই কুটা আমরা ঠেকিয়েছিলাম। যা হোক, আমরা আওয়ামী লীগ সরকারে আসে। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের জনগণের উন্নয়নেই কাজ শুরু করে এবং দীর্ঘদিন পরে বাংলাদেশের জনগণ এটা উপলব্ধি করে যে সরকার জনগণের সেবক। আমি সেটাই ঘোষণা দিয়েছিলাম, যেটা আমার বাবা দিয়েছিলেন, আমি তারই পদাঙ্ক অনুসরণ করেছিলাম, যে জনগণের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রিত্ব তো কোনো ব্যাপার না, কিন্তু জনগণের জন্য কতটুকু করতে পারলাম কাজ, সেটাই প্রথম মানুষের মাঝে একটা আত্মবিশ্বাস ফিরে আসে। মানুষ একটু ভালো দিনের স্বপ্ন দেখতে শুরু করে। মানুষের কল্যাণে আমরা কাজ করি, দেশকে খাদ্যের স্বয়ংসম্পন্ন করি, বিদ্যুৎ উৎপাদন বাড়াই, রাস্তাঘাট পুল ব্রিজ আমরা তৈরি করি, দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করি, গৃহহীন ভূমিহীনদের ঘরবাড়ি তৈরি করে দিই, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিই, শিক্ষার ক্ষেত্রে আমরা নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রকল্প বাস্তবায়ন করি, প্রতিটি পরিবার যেন আর্থিকভাবে সচ্ছল হয়, আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে কাজ শুরু করি। আমাদের দুর্ভাগ্য 2001 সালে ক্ষমতা আসতে পারলাম না, কারণ আমাদের সম্পদ, হ্যাঁ, আমরা গ্যাস উত্তোলনের জন্য বিভিন্ন বিদেশি কোম্পানিকে লিজ দিয়েছিলাম, কিন্তু সেই গ্যাস দেশের মানুষের কাজে না লাগিয়ে আরেকটি দেশে বিক্রি করতে হবে, এই প্রস্তাব আসে। আমি রাজি হইনি যে আমার দেশের সম্পদ দেশের মানুষের কাজে আগে লাগবে। মানুষের চাহিদা পূরণ করে 50 বছরের রিজার্ভ রেখে যদি উদ্বৃত্ত থাকে তখন আমরা বিক্রি করার কথা চিন্তা করতে পারি, তার আগে।
চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের জন্য কোটি টাকা দিয়ে কেনা 2 সি অ্যাম্বুলেন্স পড়ে আছে বহু বছর। প্রতিনিয়তই জটিল রোগী নিয়ে ভোগান্তির শেষ নেই সাগর বেষ্টিত দ্বীপবাসীর। উন্নত চিকিৎসার আশায় সমুদ্র পথেই জটিল রোগী নিয়ে চট্টগ্রামে পাড়ি দিতে মৃত্যু হয় অনেকের। স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমানের অভিযোগ, উত্তাল সাগর পাড়ি দেওয়ার সক্ষমতা নেই এসব সি অ্যাম্বুলেন্সের। হাওড় অঞ্চলের উপযোগী সি অ্যাম্বুলেন্স সন্দ্বীপে দেয়ায় আসছে কোনো কাজে। আর সিভিল সার্জন বলছেন এসব বিষয় পত্র পাঠাবে দপ্তরে। সন্দ্বীপ থেকে ঘুরে এসে আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদের নাম সন্দ্বীপ। সাগর বেষ্টিত সন্দ্বীপে ভালো মানের সরকারি হাসপাতাল না থাকায় সমুদ্র পাড়ি দিয়েই অসুস্থ রোগীদের নিয়ে আসা হয় ট্রলার বা স্পিড বোট করে চট্টগ্রামে, তাও আবার দিনের বেলা। রাতে কোনো প্রসূতি রোগীর খারাপ অবস্থা হলে উন্নত চিকিৎসায় চট্টগ্রামে আনতে চাইলেও আনা যায় না উত্তাল সাগরে ভালো মানের ট্রলার কিংবা স্পিড বোট না থাকার কারণে। দীর্ঘ 13 বছরের বেশি সময় ধরে পড়ে থাকা উপজেলা স্বাস্থ্য বিভাগকে দেয়া সি অ্যাম্বুলেন্স আর উপজেলা প্রশাসনকে 5.5 বছর আগে দেয়া উন্নত মানের আরো একটি সি অ্যাম্বুলেন্স থাকলেও চলে না পানিতে। তাই দুর্ভোগের শেষ নেই এই দ্বীপ অঞ্চলের মানুষের। এটা যদি থাকতো আমরা ফারাফারে একটা ব্যবস্থা করতে পারতাম, রুগী নিতে পারি না। রুগীর জন্য যে অ্যাম্বুলেন্সটা আছে এটা ওই বিয়ে ফিরে চলাফেরা করে। ঘাটে স্পিড বোট নাই, তারপরে আছে সবকিছু বন্ধ, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। জনপ্রতিনিধিরা বলছেন হাওড় অঞ্চলের উপযোগী সি অ্যাম্বুলেন্স হওয়ায় উত্তাল সাগরে পাড়ি দিতে পারছে না এইসব অ্যাম্বুলেন্স। এই চ্যানেলের চলাচলের উপযোগী সি অ্যাম্বুলেন্সগুলো নয়, এবং এগুলো নেওয়া হয়েছে হাওড় বিলের জন্য। যেহেতু আমাদের যাতায়াত ব্যবস্থা খুব সমস্যা, বারবার পিড়াপিড়ির কারণে আমরা তখন ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে এটা দেওয়া হয়েছিল। বিচ্ছিন্ন এই দ্বীপের 4.5 লাখ মানুষের উন্নত চিকিৎসা দিতে সি অ্যাম্বুলেন্সের কোনো বিকল্প নেই বললেন জেলা পরিষদের চেয়ারম্যান। এখানে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে সেগুলো অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাইতে হলে সি অ্যাম্বুলেন্সটা অত্যন্ত জরুরি। এটা জনবল এবং অন্যান্য সুযোগ সুবিধা না থাকার কারণে অ্যাম্বুলেন্সটা ঠিকমতো চলে না, ঠিক আছে না। এটা যখন আমাকে এখন ইউএসএনএর প্রতি নির্দেশনা দিয়ে আসি, আমি এটাই উনি আমাকে যাতে জনবলের জন্য লিখেন, এটা লিখতে পারে, আমি এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটার জন্য লিখবো। তবে পরিকল্পিতভাবে এই সি অ্যাম্বুলেন্স ক্রয় না করার কারণেই দুর্ভোগ থেকে গেল সন্দ্বীপের বাসিন্দাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। প্রাণী সম্পদ খাত থেকেও আসবে বৈদেশিক মুদ্রা। ইউরোপ, আমেরিকায় রপ্তানি হবে গরু, ছাগলের মাংস। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, উৎপাদন পর্যায়ে মান ঠিক রাখতে গবেষণাগার তৈরি ও খামারিদের প্রণোদনা দেবে সরকার। বিশ্লেষকরা মনে করেন, স্বাধীনতার 5 দশকে মাংস উৎপাদনে স্বনির্ভর হলেও ঘাটতি আছে দুধ ও ডিমে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি কিংবা নারীর ক্ষমতায়ন, সাফল্যের এমন খাতগুলোর বড় অবদান প্রাণী সম্পদের। অথচ 6-7 বছর আগেও মাংসের চাহিদা মেটাতে নির্ভর করতে হতো প্রতিবেশীদের উপর। সরকারের সঠিক পরিকল্পনা আর খামারিদের পরিশ্রম তৈরি করেছে নতুন সম্ভাবনা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রতি বছর দেশে 25% হারে গবাদি পশুর খামার বাড়ছে। বছর বছর গরু ছাগলের উৎপাদন বাড়ছে অন্তত 6 থেকে 7 লাখ। আর এই মুহূর্তে খামার সংখ্যা প্রায় 12 লাখ। পিছিয়ে নেই পোল্ট্রি শিল্প। 40,000 কোটি টাকার বিনিয়োগ আছে এই খাতে। প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, রপ্তানি আয়ের নতুন দুয়ার হচ্ছে প্রাণী সম্পদ খাত। কোরবানির চাহিদা মেটাবার পরেও কিন্তু উদ্বৃত্ত থাকছে, এবং প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে কিন্তু এখন সপ্তাহে না দিনেই তারা রেগুলার মাংস খাচ্ছেন। যেভাবে প্রাণী সম্পদের উন্নয়ন হচ্ছে, আমরা বিভিন্ন দেশের ডিমান্ড রয়েছে, মাংস রপ্তানি করার ভিতর থেকেও কিন্তু আমরা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা ব্যাপক পরিকল্পনা রয়েছে, গবেষণা চলছে, যে দেশ থেকে যে জাতীয় প্রজাতির উন্নত জাত আনতে হয় সেগুলো আনা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ডিএলএস এর তথ্য বলছে, ডিম ও দুধ উৎপাদনে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে মাংস উৎপাদন বাড়লেও আছে কিছু সমস্যা। এই দুইটাতে কিন্তু একটু শর্টেজ আছে। এই প্রাণী সম্পদ বিশ্লেষকের পরামর্শ, সমস্যা সমাধানে গরুর খাবার হিসেবে ঘাস চাষে মনোযোগ দিতে হবে। ডিমের উৎপাদন বাড়াতে আনতে হবে উন্নত জাত। ডেভেলপমেন্ট, ভালো ব্রিডের
যে মানে কনজারভেশন এবং সে ক্রস এই জিনিসটা প্লাস হলো কাঁচা ঘাসের যে উৎপাদন সেটা বাড়াতে হবে, প্লাস ফিডের যে অ্যাভেলেবিলিটি সেটা, প্লাস ফিডের যে প্রাইস সেটাকেও কিন্তু খামারের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। আর এর জন্য আমি যেটা বলবো যে ডে ওল্ড চিকের দামও কমাতে হবে। বর্তমানে দেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান 1.47% এবং বার্ষিক প্রবৃদ্ধির হার 3.47%। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। কুষ্টিয়ায় সরু মিনিকেট চালের দাম কেজিতে আরও 3 টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে আগের সপ্তাহের 57 টাকা কেজির মিনিকেট এখন বিক্রি হচ্ছে 60 টাকা দরে। নিত্যপণ্যের দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির মধ্যে চালের মূল্য বৃদ্ধিতে বাজারে কি রেখে কি কিনবেন সেই হিসেব মেলাতেই হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। আমনের ভরা মৌসুমেও ধানের দাম বেশি থাকায় চালের দাম কমানো যাচ্ছে না বলছেন চালকল মালিকরা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চলছে আমনের ভরা মৌসুম, কৃষক ধান কেটে ঘরে তুলছেন। এ সময়ে খুচরা বাজারে চালের দাম বেড়েছে কেজিতে 3 টাকা। নিত্যপণ্যের দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির মধ্যে নতুন করে চালের দাম বাড়ায় অন্য অনেক কিছুই কিনতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্তরা। বর্তমান বাজার মূল্য এত ঊর্ধ্বগতি যে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে এবং নিম্নবিত্তরা অনেক দুর্ভোগের মধ্যে রয়েছে। 50 টাকা চাল 60 টাকা হয়ে গেছে, এভাবে তো আমরা খাবো, আমরা ক্ষুদ্র ব্যবসায়িক তো আমরা মরে যাচ্ছি। কুষ্টিয়ার খাজানগরে দেশের অন্যতম ধান চালের মোকামে চাল পাইকারি বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকা কেজি দরে। সরকারিভাবে ধান চাল ক্রয়ে দাম বেশি থাকায় ভরা মৌসুমেও কৃষক কম দামে ধান ছাড়ছেন না বলছেন মিল মালিকরা। ধানের বাজারে বৃদ্ধি হলে চাষি কিন্তু ধান উৎপাদন জন্য উৎসাহিত হবে এবং এটা উৎপাদন আস্তে আস্তে বাড়বে। আমরা অন্য দেশে নির্ভরশীল হতে হবে না, যার কারণে কিন্তু ধান বেশি দাম হলে চাউলে বেশি দাম হবে, এটাই স্বাভাবিক জিনিস। তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের গাড়ি ভাড়া বেশি পড়তেছে, পেট্রোল খরচ বেশি পড়তেছে, এটার জন্য দাম বাড়তি দাম চাপতেছে। প্রশাসনের পক্ষ থেকে ধান চাল কেনা বেচার বিষয়টি নিয়মিত মনিটরিং করার কথা বলা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সাধারণের নাগালের মধ্যে আসছে না চালের দাম। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। আবারও গতি হারিয়েছে চীনের রপ্তানি প্রবৃদ্ধি। গেল নভেম্বরে শক্তিশালী ইউনিয়নের চাপ, দুর্বল চাহিদা ও উচ্চ ব্যয় চীনা রপ্তানি প্রবৃদ্ধিকে ধীর করে দিয়েছে বলে তথ্য দিয়েছে রয়টার্স। মঙ্গলবার প্রকাশিত কাস্টমস ডাটা অনুযায়ী চীনের রপ্তানি নভেম্বরে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 22%। গেল মাসে 27.1%-এর তুলনায় এ প্রবৃদ্ধি কম। গেল নভেম্বরে চীন আমদানি বেড়েছে 31.7%। এ হার অক্টোবরে 19.8%-কেও ছাড়িয়ে গেছে। 20.6% আমদানি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। চীনের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে থাকা নগদ অর্থ কমানোর ঘোষণা দেওয়ার একদিন পর প্রকাশিত হলো বাণিজ্যের এ তথ্য। প্রায় প্রতিদিনই বিভিন্ন দেশে প্রথমবারের মতো শনাক্ত হচ্ছে ওমিক্রন। গেল সোমবার একই দিনে ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে রাশিয়া, ক্রোয়েশিয়া সহ কয়েকটি দেশে। সংক্রমণ বাড়তে থাকায় কয়েকটি দেশ ঝুঁকছে কঠোর বিধিনিষেধের দিকে। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা কোনোভাবেই ওমিক্রন সংক্রমণ থামাবে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। গেল সোমবার রাশিয়ায় প্রথমবারের মতো শনাক্ত হলো অমিক্রন। দক্ষিণ আফ্রিকা ফেরত 10 জনের মধ্যে 2 জনের দেহে ধরা পড়েছে নতুন এই ধরন। একই দিনে ক্রোয়েশিয়ায় 2 জন, নেপালে 1 জন এবং থাইল্যান্ডে 1 জন আক্রান্ত হয়েছে অমিক্রন ভ্যারিয়েন্টে। সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয় নরওয়েতে আবারও কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। একই সিদ্ধান্ত নিচ্ছে পোল্যান্ডও। তবে মঙ্গলবার ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে টিকা না দেওয়া ভ্রমণকারীদের করোনা পরীক্ষার পর থাকতে হবে 5 দিনের কোয়ারেন্টাইনে। ওমিক্রন ভ্যারিয়েন্টকে নিয়ন্ত্রণে আনতে করোনা শনাক্তকরণ পরীক্ষা এবং টিকাদান কর্মসূচি আরও জোরদার করেছে ভারত। ছুটির মৌসুমের আগে করোনার বুস্টার ডোজের চাহিদা বৃদ্ধি পেয়েছে ফ্রান্সে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না ওমিক্রনের সংক্রমণ, তবে করোনার এই স্ট্রেনটির অগ্রযাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে টিকা নেওয়া এবং মাস্ক পরিধান। নিবির আমিন, নিউজ 24। ইউক্রেনে আক্রমণ হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে ভার্চুয়ালি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন তিনি। প্রায় 2 ঘন্টা আলাপ করেন পুতিন ও বাইডেন।
তারা যে ভিডিও লিঙ্কে কথা বলেন তা এর আগে কেউ ব্যবহার করেনি। এটি খুবই সুরক্ষিত বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম তাস। দুই পরাশক্তি দেশের বৈঠকে ইউক্রেন ইস্যু ছাড়াও সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলে ধরা হয়। সীমান্তে হাজারো রুশ সেনা মোতায়েনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মস্কোর ওপর দৃঢ় অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ নেওয়ার হুমকি দেন বাইডেন। তবে ইউক্রেনে আক্রমণের কোনো ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। নিউজ 24 দিনের সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।